জীবনে আনন্দ আর কষ্ট দুটোই আছে। হ্যাঁ কমলা মা, সবার জীবনেই কষ্ট আনন্দ দুটোই থাকে, কিন্তু আমার জীবনে আমি কেবলমাত্র কষ্টই সহ্য করে যাচ্ছি। জীবনে যাকেই আমি অনেক ভালোবাসি তারাই আমাকে ছেড়ে চলে যায়। এটা কেন হয় কমলা মা? আমি যে তোমাকে কি বলি বুঝতে পারছি না। মাঝে মাঝে আমার ভীষণ ভয় করে। তোমাকেও তো আমি খুব ভালোবাসি, তুমিও যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে। দিদি, আমি এই বাড়ি আর তোমার মন থেকে বেরিয়ে গেলে শুধু শ্মশানে যাব। আমার এই শরীরটা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় সেটা আমার মৃত্যুর পরে, আমার প্রাণটা চলে গেলে। তুমি যখন এই বাড়ি থেকে বার করে দিলে আমি এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। জানি কমলা মা, কিন্তু অশোক তোমার মতন নয়। অশোক ওই চিঠিতে যদি এইটা বলতো যে তোমাকে আমি ভালোবাসি না, সেই জন্যই আমি ছেড়ে চলে যাচ্ছি, তাহলে আমার কষ্ট হতো না। কিন্তু ও চিঠিতে লিখলো যে আমি তোমাকে ভালোবাসি আর সেই জন্যই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এইটাই মানতে পারছি না। রাগ নেই, ঝগড়া নেই, ভুল বোঝাবুঝিও নেই, তাও আমাদের মধ্যে দূরত্ব তৈরি হলো। এটা কি অদ্ভুত না কমলা মা? জীবন মানেই এটা দিদি। এখন আমাকে দেখো, এক সময় আমারও সবাই ছিল, কিন্তু এখন আর কেউ নেই। এখন আমার কাছে শুধু স্মৃতি। একটা মেয়ের জীবনে যতই সম্পত্তি থাকুক, সে যতই নাম করুক, জীবনে যতই উন্নতি করুক, কিন্তু তার কাছে স্বামী আর সংসার সব থেকে বেশি জরুরি। আমি বাকি সবকিছু নয় বাদ দিলাম, কিন্তু এক সন্তানের জন্য তার বাবা আর মায়ের একসঙ্গে থাকাটা প্রয়োজন। আমাদের জীবন আমাদেরই হাতে, এ কথা বলে সবাই, কিন্তু আসলে যে আমাদের হাতে কিছুই নেই সেটা জীবন আমাদের শিখিয়ে দেয় কমলা মা। দেখা যাক জীবন আমাদের কোন দিকে নিয়ে যায়। দিদি, কফি কি ঠান্ডা হয়ে গেছে? দাও, আমি গরম করে আনি। আরে পাটা সরাও। এক সময় মহারানীর মতো জীবন কাটিয়েছি। এপাশে ওপাশে চারপাশে লোক ছিল, হাত টেপার জন্য, পা টেপার জন্য। ঘন্টায় ঘন্টায় একজন জুস দেবার লোক ছিল, খাবার খাওয়ার পরে পান দেওয়ার একজন ছিল। আর এখন
হচ্ছে, টিভি পরিষ্কার করতে হচ্ছে, সোফা পরিষ্কার করতে হচ্ছে, জানলা পরিষ্কার করতে হচ্ছে। আমার এই হাত থেকে কিছু নিচে পড়ে গেলে তুলে দাও বলতে না বলতেই সাথে সাথে 3 জন দৌড়ে আসতো। এই হাতে ঝাঁটা, ঘর মোছার কাপড় আমি কোনোদিনই ধরিনি। এই সব কিছু তোমার জন্য হয়েছে পাপি। অফিসের চেয়ারে আমি আগে শুধু বসতাম, কোনোদিন মুছতাম না। অফিস বয় মুছে দিত। ওই রকম একটা পজিশনে থেকে আজ এখানে এসে মেজে পুছতে হচ্ছে। এরপরে আর কত কিছু করতে হবে কে জানে। কর্মফল তো মানুষকে ভুগতেই হবে, আর এখন সেটাই ভোগ করছি। আমাদের থাকার জায়গায় আমাদেরই তো পরিষ্কার করে নেওয়া উচিত। সোনা, তুমি কেন চুপ করে বসে আছো? আসো, তুমিও হাত লাগাও। আরে বাবা, তুমিও দেখো, ভালো কথা বলছি তোমাকে, আমার সাথে কথা বলতে আসবে না। আমার যে কি রাগ হচ্ছে না তোমার উপর। আরে কি করবে? এই, আমার কাছে এলে কিন্তু যা তা কথা শুনিয়ে দেব। এই ডার্লিং, বসো না। আমরা দুজনে একটু একলা সময় কাটাই। আচ্ছা শোনো না, এভাবে রাগ করো না। কিন্তু তুমি তো একটা মেয়ে, আর তোমারও তো কিছু একটা কর্তব্য আছে। এটা তোমাকেই করতে হবে। সকালে উঠে ঘরের সামনেটা ধুয়ে আলপনা দিতে হবে। আমি দুধ এনে দেব, তুমি কফি বানিয়ে দেবে। আমি বাজার করে আনবো, তুমি সব কটা গুছিয়ে দেবে। আমি তোমার হাতে হাতে সবজি কেটে দেবো, তুমি রান্না করে দেবে। কাজগুলো মিলেমিশে করতে হবে। মিলেমিশে কাজ করার জন্য আমি তো রেডি। তুমি পয়সা রোজগার করে আনো, আমি খরচা করব। তুমি রান্না করবে, আমি বসে বসে খাবো। তুমি জামা কাপড় কাচবে, আমি পরে আরাম করে ঘুরবো। মা, তোমার মেয়েকে কি খাইয়েছো বলো তো? এই, ও যা পড়াশোনা করেছে না, তুমি যা বলবে তাই করতে পারবে। ও একটা খুব বড় স্কুল চালাতো। ওহো, যতই ইংলিশ জানো না কেন, বাড়ির কাজটা সঠিক সময় করতে হবে। আমরা আমাদের বাড়িতেই কাজ করছি তো, অন্য কারোর বাড়িতে তো করছি না। ও, মামা, কি পরিষ্কার করছো তুমি? একটু ভালো করে পরিষ্কার করো, মেঝেতে যেন সবাই ভাত বেড়ে খাবার খেতে পারে। ও, আয়নায় দেখে চুল আঁচড়ানোর মতনই মেঝেটা যেন সেরকমই পরিষ্কার হয়। এই যে দাদা, তুমি তাড়াতাড়ি একটা লয়ারকে ডাকো। আমার গয়না গাটি যা আছে সব বিক্রি করে দেব। যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েকে ওর সঙ্গে ডিভোর্স করিয়েই ছাড়বো। ওহো, ডিভোর্স আমি এমনি দিয়ে দেবো? কঠোরভাবে যুদ্ধ লড়বো। তোমরা দুজন না থাকলে ও আমার সাথে অ্যাডজাস্ট করে সংসার করত। তোমরাই তো কাঠি করছো। দেখো, তুমি তোমার মা আর মামার কথা একদম শুনবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে। ওঠো, আরে ওঠো না বলছি। এটা ধরো,
ধরো ওইখানটা সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে আসো, ঠিক আছে? শোনো না, ওইখানটা গিয়ে একটু ভালো করে ঝাঁট দাও তো। মামা তুমিও এইখানে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, ওই দিকটা ভালো করে পরিষ্কার করে মোছো, বুঝতে পারলে? হ্যালো, বলুন। স্যার, আমি কনস্টেবল প্রসাদ বলছি। পার্কের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। ঠিক আছে, আমি এখনই আসছি। প্রসাদ বাবু, Yes, sir. কতক্ষণ হলো হয়েছে? 10 মিনিট হয়েছে স্যার। অ্যাম্বুলেন্সে ফোন দেখেছি, করেছেন স্যার। অ্যাক্সিডেন্টের সময় কেউ কি দেখেছে? না স্যার। অ্যাক্সিডেন্ট হতে কেউ দেখেছেন? না স্যার, না। না স্যার, দেখিনি। আপনারা কেউ দেখেছেন? না স্যার, না। না স্যার, দেখিনি তো। ওদিকে সরে যাও, সরে যান সবাই। এই পার্সটা কার আইডেন্টিফাই Okay, করুন, sir. বডিটা পোস্টমর্টেমে পাঠান। ওকে স্যার। না রে, সেরকম কিছু নয়। একটা বিষয় নিয়ে আমার একটু টেনশন হচ্ছে এখন, ওটা নিয়ে আমি পরে কথা বলবো। না না, আমি ফোন করবো তোকে। শিওর। ওকে, বাই রে। কমলা মা, কমলা মা। আসছি দিদি। কি হয়েছে দিদি? পুলিশকে তুমি এখানে আসতে বলেছিলে নাকি? না তো দিদি। আচ্ছা, আপনার নামে কি শিবানী? হ্যাঁ ইন্সপেক্টর, বসুন। না ঠিক আছে ম্যাডাম, ওইটা দিন। ব্যাপারটা কি ইন্সপেক্টর? দেখুন তো এই শার্টটা আপনার হাজব্যান্ডের কিনা। হ্যাঁ ইন্সপেক্টর, এটা আমার হাজবেন্ডেরই। ওই ওয়ালেটটা দিন। কিন্তু এই ব্লাড স্টেইন। ম্যাডাম, এই ওয়ালেটটা একবার চেক করে দেখুন। হ্যাঁ ইন্সপেক্টর, এই ওয়ালেটটাও আমার হাজবেন্ডের, কিন্তু এইসব আপনি কোথা থেকে পেলেন? ম্যাডাম, আই এম ভেরি সরি, আপনার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম।
ইন্সপেক্টর, কি হয়েছে ইন্সপেক্টর? পরিষ্কার করে বলুন না। রোড ক্রস করার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম। হিট অ্যান্ড রান কেস। কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে জানতে পারিনি। ইন্সপেক্টর, এখন কোথায় আছে ও? কেমন আছে? আই এম ভেরি সরি ম্যাডাম, হি ইজ নো মোর। স্পটেই মারা গেছেন ম্যাডাম। না, আপনি কি বলছেন ইন্সপেক্টর? সম্ভবই না এটা। না ম্যাডাম, আমরা কনফার্ম করেই আপনার বাড়িতে এসেছি। না ইন্সপেক্টর, আপনার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। ওটা নিশ্চয়ই অন্য কারোর বডি। আমার আশিকের বডি কোনোভাবেই হতে পারে না। না ম্যাডাম, অ্যাক্সিডেন্টের সময় ওই জামাটাই পরেছিলেন। আর এই ওয়ালেটটা পকেটে পেয়েছি ম্যাডাম। ওয়ালেটের মধ্যে অ্যাড্রেস দেখেই আমরা এখানে এসেছি। ইন্সপেক্টর, ওর ফোনটা পেয়েছেন কি? না ম্যাডাম, ফোন পাইনি। মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় দূরে কোথাও ছিটকে গেছে, অন্য কেউ নিয়ে নিতে পারে। এখন তো ডেড বডির মধ্যে থাকা ওয়ালেটও নিয়ে চলে যায়। ভালো হয়েছে আমরা আসার আগে ওয়ালেটটা কারো নজরে পড়েনি, না হলে ওটা হয়তো আর কখনো পাওয়া যেত না। দয়া করে বডিটা আইডেন্টিফাই করার জন্য আমাদের সাথে আসুন ম্যাডাম। এটা প্রসিডিওর। এটা অসম্ভব ইন্সপেক্টর, আমি কিছুতেই যাব না। ওটা আমার হাজবেন্ড হতেই পারে না। অন্য কারোর বডি আমি আইডেন্টিফাই করতে যাবই বা কেন? ঠিক আছে ম্যাডাম, আপনি গিয়ে বলে দিন যেটা আপনার হাজবেন্ডের বডি নয়, অন্য কোনো লোকের বডি। তারপর আমরা আমাদের মতো তদন্ত করব। সরি ইন্সপেক্টর, আমি এখন যেতে পারবো না। দয়া করে আপনারা এখান থেকে চলে গেলে ভালো হয়। দয়া করে জেদ করবেন না ম্যাডাম, আসুন আপনি। আমরা যেটা বলছি সেটা মিথ্যেও হতে পারে। আপনি যদি না গিয়ে দেখেন তাহলে জানবেন কি করে? ওটা তো অন্য কারো বডিও হতে পারে। অ্যাটলিস্ট আপনি গিয়ে একটু দেখুন না ম্যাডাম। আমাকে কেন যেতে বলছেন? আমি আপনাকে বললাম না ওটা আমার হাজবেন্ডের বডি নয়, অন্য কারোর বডি ওটা। যার বডি তার বাড়িতে গিয়ে বরং আপনি খোঁজ নিন। এই জন্যই তো ম্যাডাম আমি এখানে এসেছি। বডির মধ্যে থাকা জামাটাও আপনার হাজবেন্ডের, বডির পকেটে থাকা ওয়ালেটটাও আপনার হাজবেন্ডের। আর আপনি এসে বডিটা আইডেন্টিফাই করতে চাইছেন না। আমরা তো প্রসিডিওর কমপ্লিট করতে পারবো না। দয়া করে আসুন আপনি। ওইটা আপনার হাজবেন্ডের বডি কিনা দেখে যান, না হলে আমরা ইনভেস্টিগেশন শুরু করতে পারছি না। দয়া করে কোঅপারেট করুন ম্যাডাম। আপনার যত ইচ্ছে আপনি বলে যান, আমি আপনার সাথে কিছুতেই যাব না। দয়া করে আপনি যান এখান থেকে। কি বলছেন ম্যাডাম? কতবার বলবো? ওটা আমার হাজবেন্ডের বডি না, অন্য কারোর বডি ওটা। নিন ধরুন। না সোনা, একদম কাঁদবি না। আমার কিচ্ছু হয়নি, একদম ভয় পাস না। কাঁদিস না সোনা। দেখুন ইন্সপেক্টর, বাচ্চারা ভয় পেয়ে গেছে। আপনারা না যাওয়া অবধি ও ঠিক হবে না। আপনাদের কথা শুনে ওর কষ্ট হচ্ছে। দয়া করে আপনারা চলে যান এখান থেকে।
সোনা আমার, তোর বাবার কিচ্ছু হয়নি। অন্য কারোর একটা বডি দেখে আমাদের এখানে এসে বললো ওটা নাকি তোর বাবার বডি। একটু বুদ্ধি নেই ওদের। বোকা। ফ্রি হয়ে কল করুন, আর শিগগিরই দেখা হচ্ছে। আর যাই ফর্মালিটিস হোক আমি দেখে নেব। অ্যামাউন্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কি সায়নবাবু, এত সিরিয়াস হয়ে কি কথা বলছেন? ওই শিবানীর বাড়িতে যে একজন কাজের মেয়ে ছিল না, পূজা নামের, ওর মার্ডারটা তো আমিই করিয়েছিলাম। ওই কেসের ব্যাপারে একটু কথা বলছিলাম।